উপস্থিত হয়েছি কলকাতা জেলার সম্মেলন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে। আমি এসে এই কলকাতা, যে কলকাতায় এসেছি সেই কলকাতা মনে হলো না। এই কলকাতা সারা পশ্চিমবঙ্গকে পথ দেখায়, সারা পশ্চিমবঙ্গ পরিচালিত হয় এই কলকাতা থেকে। আর সেই কলকাতার আমার সাথে এত সমস্যা আমি ভাবতে পারি। আমি জেলাতে প্রচুর মিটিং করেছি, সারা ওয়েস্ট বেঙ্গল আমি দুবার ঘুরেছি, প্রত্যেকটা জেলায়। দ্বিতীয়বার শুরু হয়েছে, এত সমস্যা আমি কোথাও শুনি। এই যে সমস্যা, বিভিন্ন স্কুলগুলোর সমস্যা, বিভিন্ন সার্কেল অফিসের সমস্যা, নিজেদের সমস্যা, এই সমস্যাগুলোর কারণ শুধুমাত্র আমরাই। আর এই কারণগুলো আমরাই পারি, নিজেরাই পারি সমাধান করতে। আজকে আপনি বলছেন একটা অংশের প্রধান শিক্ষকরা আপনাদের উপর দুর্মুখ চালাচ্ছেন, একটা অংশের প্রধান শিক্ষকরা আপনাদের কৃতদাসের মতো খাটিয়ে নিচ্ছেন, কোন কোন হেডমাস্টার মশাই আপনাদেরকে চাকর ভাবছেন। আপনি জানেন জেলার প্যারা টিচাররা ডিআইসি কে ওঠায় আর বসায়, কে চেয়ারে বলবে সেটা ঠিক করে প্যারা টিচার আপনারা জানেন? আপনারা পারেন না। পারেন না কেন? আপনারা ইউনাইটেড নন। দেখবেন তিনটে লবি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নামানোর লোক। কারোর ধমকানি, কারোর চমকানি আপনারা শুনবেন না। নিজের কাজটা ঠিকঠাক করবেন, আপনার সার্কুলার অনুযায়ী আপনার কাজ করবেন। বাকি যা কিছু হবে দেখার দায়িত্ব পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে। কোথায় কোন এসআই আছে আর কোথায় হেডমাস্টার এই ধরনের নোংরামিগুলো করছে, তাকে একটা কথা বলে দেবেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নামানোর লোক। আপনাকে যে কোনো সময় আমরা কিন্তু তদন্তের মাধ্যমে, আপনারা লোকাল ছেলে মেয়ে, আপনাদের ক্ষমতা সবচেয়ে বেশি। আপনার স্কুলে অন্যান্য টিচাররা রয়েছে, দেখবেন তারা বাইরে থেকে আসে। অতএব তাদের ধমকানি চমকানি থেকে আপনার গুরুত্ব, আপনার দায়িত্ব অনেক বেশি বলে আমি মনে করি। আর সেই জায়গাটা থেকে আপনারা বিচ্যুতি হয়েছেন। আর এই বিচ্যুতি হওয়ার জন্য যে শুধু আমরা দায়ী তা নয়, সরকারের পেছন নীতি আমাদেরকে আজকে পিছনে ফেলে দিয়েছে, আমাদের মানসিকভাবে শেষ করে দিয়েছে, ঠিক যেমন ভাবে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে। আমরা দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরিয়ে আমরা শুভেন্দু অধিকারী সরকারকে নিয়ে এসেছি। দাদা বলছিলেন 5,000 টাকা বেতন বৃদ্ধিতে সন্তুষ্ট হয়নি। আমি আপনার সঙ্গে এক সুরে বলবো, একদম সন্তুষ্ট হয়নি। কিন্তু মানসিকভাবে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে সাপোর্টটা দিয়েছেন আমি তার কাছে চিরকৃতজ্ঞ। 4 জন মুখ্যমন্ত্রীর অধীনে আমরা কাজ করেছি। 4 জন মুখ্যমন্ত্রী আমাদেরকে কোন চোখে দেখেছেন। আর মাত্র 2 মাসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমাদের কোন চোখে দেখছেন সেটা দেখলে এসআই বলুন আর হেডমাস্টার বলুন আর ডিআই বলুন না কেন, কোন রকম ধমকানি চমকানিতে সহ্য করবেন না। আমরা বলেছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ চোখে চোখ রেখে কথা বলবে। রাস্তার লড়াই যেমন ভাবে করেছি, প্রশাসনিক দপ্তরের ভিতরে গিয়ে এসপিডি অফিসে তাকে 6 ঘন্টা তার কেবিনে আটকে রাখার রোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন দুর্দণ্ড প্রতাপ ক্ষমতা, যখন তার যৌবন কাল তৃণমূল কংগ্রেসে, তখন কোন সংগঠন রাস্তায় নামার হিম্মত দেখায়নি। আমাদের সরকারপন্থী সংগঠন আমাদের মাথায় হাত বুলিয়ে শুক্রবারে মাইনা বাড়বে, শনিবারে মাইনা বাড়বে, পুজোর পরে বাড়বে, পুজোর আগে বাড়বে, এই বলে যখন থামিয়ে রেখেছিল, আমাদেরকে দাবিয়ে রেখেছিল, তখন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ওই নদিয়ার কৃষ্ণনগর থেকে আওয়াজ তুলেছিল, ওইসব ক্ষমতাবাদী মানুষরা অধিকার ছিনিয়ে নেবো। সেদিন থেকে লড়াই শুরু করেছিলাম, লড়াই করেছিলাম পিএনপি মোড়। সেদিন এখানকার দাদা রয়েছে, সেই পিএনপি মোড় থেকে শিয়ালদা স্টেশন বিজতে গিয়েছিলাম হাতে একখানি ব্যাগ নিয়ে। সেদিন থেকে করতে উঠেছিলাম হাম छोड़ेंगे नहीं,
লড়কে রাজনীতি করে কাটিয়ে গেলেন, বিভিন্ন সংগঠন করে গেলেন, পার্শ্ব শিক্ষকদের স্বার্থটা কবে দেখলেন? আজ পর্যন্ত দেখেননি। আমি কলকাতার বুকে দাঁড়িয়ে বলছি, এবার পার্শ্ব শিক্ষকদের কথা বলুন। কোন রাজনীতি নয়, কোন লড়াই চাই নয়, লড়াই করে বাঁচতে চাই না, লড়াই বাদ দিয়ে বাঁচতে চাই। তাই সরকার বদলে যে কথা আমি আপনাদেরকে দিয়েছি, বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাবি ছিল। কেউ চেয়েছিল সমকাজে সমবেতন, মাথায় টুপি পরানোর একটা দাবি, কেউ চেয়েছিল স্ট্যাটাস, কেউ চেয়েছিল পে স্কেল উইথ পে। তার মধ্যখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম আমরা ন্যূনতম বেতন কাঠামো চাই, পে স্কেল চাই। আর সেই জায়গায় আমরা প্রায় পৌঁছে গেছি। আপনারা একটা বছর সময় দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 30 বার গেছি। এখানে একজন পার্শ্ব শিক্ষক উপস্থিত রয়েছেন, চন্দনদা, যেখানে বসে ভিডিও করছে, উনিও গেছিলেন। কুকুরের মতো ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিলেন। তার বাড়িতে আমরা যখন বারংবার গিয়েছি, তার দরজায় যখন টোকা মেরেছি, একটাই আওয়াজ এসেছে, প্যারাটিচার আর কুকুরের প্রবেশ নিষেধ। আজকে আমরা তাকে বিধানসভায় প্রবেশ নিষেধ করে এই সরকারকে উৎখাত করার জন্য সবচেয়ে বেশি যারা অ্যাক্টিভ ছিল তার নাম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। 2021-এ পারেনি, তার উচ্চফলে 2026-এ ছাড়েনি। শুধু তাকে নয়, তার গোটা পরিবারকে ওই বিধানসভায় ওই নবান্নে ঢোকা বন্ধ করে দিয়েছি। আর 15 দিনের মাথায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নয়, শুধু তৃণমূল কংগ্রেস নয়, তাকে সরকার থেকে নয়, তার দলটাকেই আমরা পোস্টার বানিয়ে দিয়েছি। আর সেই সংগঠনের নেতা যে এতদিন পর্যন্ত প্যারাটিচারদের টুপি পরিয়ে রেখেছিল, বিভিন্ন ক্ষমতাবাদ বা ক্ষমতা দিয়ে রেখেছিল, তাকে শুধু বেরোনো নয়, তাকে আমি বলেছি একবার মুখ বের করলে তাকে ঘরের মধ্যে নয়, তাকে দেওয়ালে পোস্টার বানিয়ে রেখে দেবো। বিধাননগর থানায়, নর্থ থানায় 11 জনের নামে মামলা করেছে, কল্যাণী থানায়। কার ইন্ধনে হয়েছে, কে হয়েছে সব আমরা জানি। বেশি বাড়াবাড়ি করলে এই স্কুলে এসে যেমন ভাবে কথা দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পে স্কেল দেয় তাহলে জুতো মাথায় করে নিয়ে গোটা বাংলা ঘুরবো। আজকে সেই স্কুলে দাঁড়িয়ে বলছি, রবিউল ইসলাম যদি বেরোনোর চেষ্টা করে তাকে পোস্টার বানিয়ে রেখে দেবো। দেখবো কতটা ভালো লাগে। কেস খেটে আমার নামে 5খানা মিথ্যা মামলায় জড়িয়ে রেখেছে, সমস্ত প্রতিশোধ নেব। একটা একটা করে কেস করব আর ওকে বলবো দেখ কেমন লাগে। একটার পর একটা পার্শ্ব শিক্ষক মারা গেছে, অনাহারে বিনা চিকিৎসায় তারা মারা গেছে। ওই গদ্দার শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়ে ফেসবুকে ছবি দিয়ে পার্শ্ব শিক্ষকদেরকে থামিয়ে রেখেছিল এতদিন। আমরা বলেছিলাম যে পারলে আমাদের কিছু করে নেবেন। আমরা গোটা বাংলা জুড়ে সেদিন দাঁড়িয়ে সংগঠন তৈরি করেছিলাম। আর সেই সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সবচেয়ে বড় থাপ্পড়টা যে মেরেছে তারা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা। তার এসআইয়ের সবাইকে প্ল্যাকার্ড দেখিয়ে তাকে বুঝিয়ে দিয়েছিলাম তোমার সময় হয়ে গেছে, তুমি নবান্ন ছাড়ো, তুমি কলকাতা ছাড়ো। এবং শুভেন্দু অধিকারীকে আমরা সেদিন পাশে পেয়েছিলাম। এবং শুভেন্দু অধিকারী সহ বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী, তিনি আমাদের আন্দোলনের একজন সৈনিক। আর তার হাত ধরেই পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ 22 বছরের যে জীবন যন্ত্রণা, আজকে আমরা যখন যৌবনকালটাকে এই সরকারের অধীনে আমরা শেষ করে দিয়েছি, বার্ধক্যে এসে পৌঁছেছি, সেই বার্ধক্যের স্বয়ংকালে এসে আমরা এই সরকারকে বার্তা দিতে চাই, আমরা যেমন ভাবে আপনারা চাইবেন আমরা আপনাদের পাশে থাকবো। ওটা বাংলার শিক্ষা ব্যবস্থা পার্শ্ব শিক্ষকরা আগামী দিনে পরিচালনা করবে। পার্শ্ব শিক্ষকদের দ্বারাই যেমন ভাবে কোভিড কাল থেকে এখন পর্যন্ত স্কুল
পরিচালিত হচ্ছে। আগামী দিনে গোটা বাংলার শিক্ষা ব্যবস্থা এই প্যারা টিচাররা পরিচালনা করবে, এই কথা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি। 15টা বছরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদেরকে পাত্তা দেননি, কোনো দিনকার জন্য পার্শ্ব শিক্ষকদের নামটা উঠে আনেননি, এবং পার্শ্ব শিক্ষক মানে অচ্যুত এরকম একটা ধারণা তিনি পোষণ করতেন। ঠিক সেই সময়ের মধ্যে নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি শুধু আমাদের বন্ধু লাইভ হচ্ছে তিনি বলেছেন প্রত্যেকটা রাজ্যের তিনি রিপোর্ট নিয়ে সেই মতো আগামী দিনে চলবে। তিনি আমাদেরকে যেভাবে ভালোকে বার্তা দিয়েছেন, সেই ভালোবাসায় আমরা অত্যন্ত খুশি, এবং আগামী দিনে আমরা গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করব। আমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা বসেছি। যে শিক্ষামন্ত্রী আমাদের ধারে কাছে একদিন ঘেঁষতে দিত না, পশ্চিমবঙ্গ সরকারের তিনিও একদিন শিক্ষামন্ত্রী ছিলেন, প্রাপ্ত বসুর কথাই বলছি। আমরা দেখেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী যখন পার্থ চ্যাটার্জি ছিলেন, তার সঙ্গে বসার জন্য আমাদের 32টা দিন অনাহারে থাকতে হয়েছিল। 32টা রাত আমাদের ওই বিকাশ ভবনের সামনে মশার কামড় খেতে হয়েছিল। আর সেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা বসলাম মাত্র 2 মাসের মাথায়, 1.5 মাসের মাথায়, এবং সুন্দর আলোচনা, প্রথম আলোচনার মধ্যে দিয়ে তিনি আমাদের দুটো দাবিকে সম্পূর্ণভাবে গুরুত্ব দিয়েছেন, মান্যতা দিয়েছেন। একটা হচ্ছে আমাদের দিদিমণিদের জন্য ট্রান্সফার, এবং সেই ট্রান্সফার আর একটা বিষয়, যারা বেসরকারি ফার্মে চাকরি করেন তারাও সিপিএল পান, কিন্তু আমরা 22টা বছর শিক্ষকতা করে দিদিমণিরা, অন্য দিদিমণিরা যখন সিপিএল নিয়ে বেড়াতে যান, যখন তারা কাশ্মীরে যান, তখন তাদের ক্লাসগুলো আমাকে নিতে হয়। আর আমাদের ছেলে মেয়েরা তাদের পরীক্ষা, তাদের অসুস্থতার জন্য আমরা সেই সিপিএল পাই না। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেটার গুরুত্ব বুঝে তিনি বলেছেন তিনি খুব তাড়াতাড়ি ফাইল পাঠাবেন, তিনি করে দেবেন। তিনি সেটাও চেয়েছিলাম যে আমাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট সেটাকে যেন পুনর্বিবেচনা করা হয়, এবং মৃত পার্শ্ব শিক্ষক পরিবার তারা যখন পার্শ্ব শিক্ষক মারা যাচ্ছে তাদের গ্র্যাচুইটির টাকাটা পর্যন্ত বিগত সরকার দেননি। উনি বলেছেন সেটাও দেখবেন। তার তালিকাও আমরা এই সপ্তাহের মধ্যে তার দপ্তরে জমা করব। আমরা আশা রাখবো সেই তথ্যগুলো আগামী দিনে পেয়ে যাবেন। আমরা 10% রিজার্ভেশন এসএসসিতে, সেটা নিয়েও আমরা আগামী দিনে আলোচনা করব। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা নিয়েও চর্চা করব, এবং আশা করব তিনি এটার গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এবং অনেক পার্শ্ব শিক্ষক সাথী তাদের ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গেছে, অথচ নিয়োগটা হয়নি। 90% নিয়োগ হয়ে গেছে, 10% কেন বাকি থাকবে সেটা নিয়েও আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে চর্চা করব। আজকে আমরা স্কুলে ঠিক যেমন ভাবে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ করি, ঠিক সেরকম ভাবে আমরা বিএলও থেকে সেন্সাস থেকে বিপিএল তালিকা তৈরি করা, সমস্ত রকম কাজ আমাদেরকে দিয়ে করা হবে। আর সরকারের যে কর্মচারীরা রয়েছে তারা আমাদেরকে কুকুর বিড়ালের মতো দেখবে। সেই দিন শেষ হয়ে গেছে, সেই দিন বদলে গেছে, এটা মাথায় রাখবেন। আজকে সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলবেন। আমি কলকাতা জেলার প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক সাথীর সঙ্গে আছি, প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক সাথীর পাশে আছি। আপনাদের যে কোনো সমস্যায় আমার কর্মচারীকে আপনারা পাশে পাবেন। তাই কোন রকম ধমকানিতে কর্ণপাত করবেন না। শুধু নিজের যেটুকু দায়িত্ব, যেটুকু কর্তব্য, আমাদের সার্কুলার অনুযায়ী যেটুকু কাজ সেটুকু করবেন। আমি আপনাদেরকে বলেছি আমরা এই প্রধান শিক্ষকদেরকে অতিরিক্ত তেল প্রদানের ফলে আমরা আজকে নিচে নেমে গেছি। সবাই টাইট হয়ে যাবে, আর সবাইকে টাইট করার জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আছে। আমরা একটা বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। গোটা রাজ্য থেকে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে প্রাইভেট টিউশন নিয়ে এসআইরা ধমক দিচ্ছে, ডিআইরা ধমক দিচ্ছে। প্রথম কথা আমি আপনাদেরকে বলে রাখি, কোন ডিআই আপনাকে ধমকাতে পারেন না, কোন ডিআই লেকচারে আপনি চাকরি করেন না। তাই ডিআই এর ধমকানিতে আপনারা কর্ণপাত করবেন না। আর কোর্টের যে টিউশন সংক্রান্ত যে রায় রয়েছে সেই রায়ের মধ্যে কোনো প্যারা টিচার পড়েন না। বহু ডিআই রয়েছেন যারা প্যারা টিচার শুনে তাদেরকে হিয়ারিং এ ডেকে তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদেরকে ছাড় দিয়েছে।
প্যারা টিচাররা এই টিউশনে যে আইন রয়েছে তার মধ্যে পড়েন না। আরো যে বিষয়গুলো আপনাদের রয়েছে, আপনাদের আলোচনা থেকে রয়েছে, আসলে রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে আমরা কথা বলেছি, সিপিএল নিয়ে আমরা কথা বলেছি, সিক্স ডে যেটা রয়েছে, অর্থাৎ যেদিন চাইল্ড টেকিং ডে সেদিন কোনোভাবে হেডমাস্টার মশাই আপনাদেরকে খাতায় সই করাতে পারেন না, গোটা গোটা করে লেখা রয়েছে। কোনো হেডমাস্টার আপনাকে দিয়ে মেন স্ট্রিমের ক্লাস নিতে পারেন না, যেটা আপনি পড়েন এটা মনের মধ্যে গেঁথে রাখুন, আর হেডমাস্টারকে গিয়ে চার্জ করুন কিসের ভিত্তিতে আমাকে মেন স্ট্রিমে রুটিন করে ক্লাস দিচ্ছেন, আগে সেটার জবাব দিন, তারপরে আপনার সঙ্গে বাকি কথা হবে। এই কথাটা মনে রাখুন, দেখবেন কাল থেকে হেডমাস্টাররা সোজা হয়ে যাবে। যত বড় তৃণমূলের নেতা হেডমাস্টারই হোক না কেন, তৃণমূলের চমকানি নেই, তৃণমূল কংগ্রেস শিক্ষক সেল নেই, তৃণমূল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ নেই, তৃণমূল কংগ্রেসের সরকার নেই, তৃণমূল কংগ্রেস দলটা নেই। তাই তাদেরকে বদলানোর দায়িত্ব যদি নিতে হয় প্যারা টিচাররা নেবে। তার জন্য প্রস্তুত থাকুন। আগামী দিনে প্রত্যেকটা সার্কেলে আপনারা কমিটি করবেন এবং প্রত্যেকটা সার্কেলের এসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখবে। আগামী এক মাসের মধ্যে আপনাদেরকে নতুন কমিটি আসবে, জেলা কমিটি তৈরি হবে। আমি তাদেরকে বলে দেবো এই মাসের মধ্যে যেন প্রত্যেকটা সার্কেলে কলকাতার বুকে যেন কমিটি তৈরি হয়। 12 জন করে কমিটি তৈরি করবেন। যে যে স্কুলগুলোয় সমস্যা আছে টিম ধরে ধরে যাবেন, 30 জন যাবেন, 40 জন যাবেন, 50 জন যাবেন। দেখবেন ভবিষ্যৎ দোষকে লাগবে না, আপনারা এক একটা নেতা হয়ে গেছে। ভালো লাগে না, ব্যবসা করতে যারা তারা ওসবের মধ্যে আমরা নেই। আমরা চাই পার্শ্ব শিক্ষকদের স্বাধীনতা আর পার্শ্ব শিক্ষকদের যে জীবন জীবিকা, সেই জীবন জীবিকা পরিবর্তনের জন্য যা যা করার দরকার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ করবে। কোন সংগঠন, কোন রাজনৈতিক দলের কাছে বলেছিলাম বিক্রি হব না, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম সরকারের কাছে বিক্রি হব না। আজ পর্যন্ত কোন সরকার ভগীরথ ঘোষকে কিনতে পারেনি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে কিনতে পারেনি, আগামী দিনেও কিনতে পারে না। পার্শ্ব শিক্ষকরাই আমার মতো একজন ভগীরথ ঘোষকে এ রাজ্যের মুখ তৈরি করেছে, পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি তৈরি করেছে। আপনাদের মর্যাদা কোন রকম অক্ষুণ্ণ হবে না। আপনাদের দাবির সঙ্গে কোন রকম কারোর সঙ্গে কোন সলা পরামর্শ করে কোন নেগোসিয়েশন হবে না। লক্ষ্য একটাই, পে স্কেল। আর আগামী 1 বছরের মধ্যে গোটা রাজ্যের প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের হাতে এই পে স্কেল আমরা তুলে দেবো। যে কলকাতা গোটা বাংলাকে পরিচালনা করে, গোটা পশ্চিমবঙ্গের রাজধানী এই কলকাতা, সেই কলকাতার পার্শ্ব শিক্ষকদেরকে জানান যদি আপনারা 850 জন পার্শ্ব শিক্ষক আছে, আপনারা এই 900 জনকে যদি উপস্থিত হন তাহলে আমাদের দূর দূরান্ত থেকে আসার কোনো প্রয়োজন নেই। আজকের এই সভায় 800 জন প্যারা টিচারের মধ্যে 10% জমায়েত নেই, এটা অত্যন্ত কষ্টের। এটাই কলকাতা। আমি এসেছি বনগা থেকে। কোচবিহার থেকে যদি আন্দোলন করতে কলকাতায় আসতে পারে, আপনারা আপনাদের ঘরের পাশের লড়াইয়ে কেন যেতে পারেন না? নিজেকে একবার প্রশ্ন করবেন, আমাদের এই দুর্দশার জন্য আপনি নিজে কি দায়ী নয়? এটা একবার ভাববেন। আপনি কি আপনার পরিবারের সঙ্গে সততা করছেন না? আপনি আপনার যোগ্যতার সঙ্গে কি সততা করছেন না? আপনি কি আপনার নিজের সঙ্গে চালাকি করছেন না? আর সেই চালাকির সুযোগ পশ্চিমবঙ্গ সরকার 22টা বছর ধরে নিচ্ছে। সেটাকে বন্ধ করার জন্য ইমিডিয়েট ঐক্যবদ্ধ হন। যখন দেখেছেন যে ভগীরথ ঘোষকে শেষ করে দেওয়ার জন্য, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে শেষ করার জন্য টানা 4টি বছর ধরে ওই বিকাশ ভবনের সামনে সদর্থক আলোচনার মাধ্যমে নাটক করা হলো, তখন আমি বলেছিলাম সততা আর একতা যদি থাকি তাহলে আবার একদিন উঠে দাঁড়াবো। আবার পশ্চিমবঙ্গ সরকারকে এই রাজনীতির বেড়াজাল থেকে বের করে নিয়েছে আন্দোলন কাকে বলে দেখাবো। মাত্র 8 দিন সময় পেয়েছিলাম, 8 দিনের মধ্যে 4 দিন ছিল ওয়ার্কিং ডে। 4 দিনে দেখিয়েছি মমতা যে সিংহাসন, সেই সিংহাসনের পায়ে আমরা তুলে আনবো। আমরা করতে পেরেছি। বিকাশ ভবনের কুকুর বাসা আমরা ভাঙবো। আগামী দিনে ভেঙে
ওখান থেকে যে অফিসাররা রয়েছে যারা এতদিন পর্যন্ত সরকারের পা কেটে হাওয়ায় কেটে 500 শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানে কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা করলো, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব এবং তাদের ওখান থেকে সরিয়ে তারপরে ছাড়বো। আর আগামী দিনে যে লড়াই হবে সেই লড়াইতে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আমি কলকাতা জেলার 500 শিক্ষকদের যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, যারা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সভা দেখবেন, তাদেরকে আমি অনুরোধ করব আগামী দিনে 500 শিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচিতে আপনারা দলে দলে যোগদান করুন। আপনার ভবিষ্যৎ আপনি গড়তে পারেন, আপনার দিন আপনি পরিবর্তন করতে পারেন। আপনারা যদি সঙ্গে না থাকেন, 500 শিক্ষক ঐক্যমঞ্চের ক্ষমতা নেই, মাথা কুটলেও পারবে না আপনার দাবিকে মান্যতা দিতে, আপনার দাবিকে প্রতিষ্ঠা করতে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের অ্যাক্টিভ হতে হবে। আমরা একসময় ভেবেছিলাম আন্দোলন করে কিছু হবে না, আমরা সেদিন বলেছিলাম যে আন্দোলন করেই হবে, আন্দোলন ছাড়া কিছু হবে না। তাই আন্দোলন ছাড়া 2018 সালে 4000 টাকা মাইনে বৃদ্ধি হয়নি, আন্দোলন ছাড়া 3% ইনক্রিমেন্ট বেড়েনি, আন্দোলন ছাড়া সরকার পরিবর্তন হয়নি, আন্দোলন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যচ্যুত করতে পারেনি, আন্দোলন ছাড়া 5000 টাকার বেতন বৃদ্ধি হয়নি, আর আন্দোলন ছাড়া পে স্কেল হবে না। এই আন্দোলনে লাগতে হবে। হ্যাঁ ভাই বলো, বলো ভাই। কটা বলেছে কালকেও? আজকে আমরা বেশি বেতন পাচ্ছি, সেদিন 3 বাংলা হয়ে মডেল, সেদিন বাংলার 41,000 রাস্তায় নামতে পারে। পাঠিয়ে দাও এই নাম্বার, এটাই ফোন করো। সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারবো আমরা তাই দাও, পরে একদিন দিও। তোমাদের থেকে বেশি পেয়েছি। আর সেই দিন আসন্ন, আগামী দিনে ঐক্যবদ্ধ থাকুন, একত্রিত থাকুন। স্কুলগুলোয় কোনো সমস্যা থাকবে না, সার্কেল অফিসে কোনো সমস্যা থাকবে না। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, প্রত্যেকটা সার্কেলে আগামী দিনে 500 শিক্ষক ঐক্যমঞ্চের প্রতিনিধিরা যাবে। আর আপনাদের জেলা থেকে আমরা উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে একটাই জেলা কমিটি করা হবে এবং দুটো জায়গা থেকে আমরা রাজ্য কমিটিতে 2 জন লোক আমরা দেব। সেই নাম আপনারা প্রস্তাব করবেন, যে নাম প্রস্তাব করবেন আমরা সেই নামই আমরা গ্রহণ করবো এবং রাজ্য কমিটিতে আমরা অন্তর্ভুক্ত করব। ইতিমধ্যে আমি দেখলাম আপনারা একটা জেলা কমিটি গঠন করেছেন, আমি সেই জেলা কমিটি আপনাদের সামনে পাঠ করব। যদি আপনারা সমর্থন করেন, যদি সংযোজন কিছু বিয়োজন থাকে আপনারা সেটাও বলবেন, সেটাও আমরা করে দেবো। কারণ সেই অধিকারটা আপনাদের রয়েছে, রাজ্য কমিটি এখানে পুরো অধিকারটা করবে। আরেকটা বিষয় বলি, কোথায় কোথায় টাকা তোলা প্যারাটিচারদের কাছ থেকে কোন রকম অর্থ সংগ্রহ রাজ্য কমিটি অনুমোদন ছাড়া আপনারা করবেন না। এটা সবাই আমরা কলকাতা দেখবেন স্যার, জেলা কমিটি কখনো লোক গঠন আমরা জানি না, আমি পড়ে শোনাচ্ছি, জানি না ভাই। আমি পড়ে শোনাচ্ছি। লাইভ বন্ধ করে